আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ বাংলার প্রতি সপ্তাহের নিয়মিত আয়োজন আমার আইন আমার অধিকার, পাওয়ার বাই পদ্মা ব্যাংক। আপনাদের সাথে আছি আমি ব্যারিস্টার ইশতিয়াক আব্দুল্লাহ। দর্শক, আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে আইন সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি, এবং এরই উদ্দেশ্যে আমরা প্রতিটি পর্বে চেষ্টা করি আইনের একটি ভিন্ন ভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরার, এবং একই বিষয়ে আপনাদের প্রশ্ন, আপনাদের কোয়ারি বা কোনো কনফিউশন থাকলে সেই বিষয়ে আমরা আলোচনার মাধ্যমে একটা গঠনতান্ত্রিক আলোচনা করে থাকি। দর্শক, মূল ডিসকাশনে যাওয়ার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, স্ক্রলে দেওয়া নাম্বারে আপনি ফোন দিয়ে সরাসরি আপনি আমাদেরকে প্রশ্ন রাখতে পারেন। আপনার প্রশ্ন রেলেভেন্ট হলে সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব আপনার ওই প্রশ্নকে অ্যাড্রেস করার। আমাদের প্রতি সপ্তাহের এই নতুন বিষয়ের পরিক্রমায় আজকের বিষয় হচ্ছে তালাক ছাড়া আবারও বিয়ে, এবং এই বিষয়ে আজকে আমাদের সাথে আইন বিশেষজ্ঞ হিসেবে আছেন ব্যারিস্টার মিতি সানজানা, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের আইন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মেহেরবা সাবরিন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। মিতি আপা, আপনাকে আসলে সাম্প্রতিক ঘটনার আলোকে প্রথম প্রশ্ন যেটা করতে চাই সেটা হচ্ছে, তালাক ছাড়া একজন পুরুষ আবার কি বিয়ে করতে পারে কিনা, আইন কি বলে এই ব্যাপারে? জি, আমাদের যে আইনগুলো রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু নারী এবং পুরুষের মধ্যে কিছুটা ডিফারেন্স রয়েছে। একজন পুরুষ তিনি আসলে, আমরা যেহেতু আজকে মুসলিম আইনের যে তালাক সেটি নিয়েই আমাদের মূলত আলোচনা করে থাকবো আমরা, তো মুসলিম আইন অনুযায়ী কিন্তু একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারে, মানে একই সাথে একাধিক স্ত্রী তার থাকতে পারে একই সাথে। তো সেটি হচ্ছে যে একত্রে তার কিন্তু 4 জন স্ত্রী থাকতে পারে। তো এখন এখানে প্রশ্ন আসছে যে সেটা কি আসলে তালাক না দিয়ে সে করবে কি না। যেমন তালাক যদি দেয়, যে কোনো নারী কিংবা পুরুষ হোক, তিনি তালাক দেওয়ার পরে কিন্তু তিনি তালাক আইনানুগভাবে তালাক দেওয়ার পর তিনি বিয়ে করছেন, সেই ক্ষেত্রে আইনে কিন্তু কোনো ধরনের কোনো বাধা নেই। আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, অনেক ক্ষেত্রে আমরা এখন সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি যে অনেকে হয়তো বিবাহিত অবস্থায় আছেন, স্বামীর সাথে কোনো কারণে বা তার স্ত্রীর সাথে কোনো কারণে তিনি সেপারেটেড আছেন, এবং একটা সময় অনেক সময় গড়িয়ে যাচ্ছে, এবং কোনো একটা সময়ে যে তিনি তালাকটি আসলে আইনানুগভাবে দিলেন না, এবং আইনে যেইভাবে তালাক দেবার কথা বলা রয়েছে সেটা না দিয়ে তিনি যখন আবার বিয়ে করছেন, অনেক ক্ষেত্রে গোপন করে বিয়ে করছেন, এই যে কনটেক্সটটা, এটাকে আসলে আমরা আজকে মূলত অ্যাড্রেস করতে যাচ্ছি আমাদের প্রোগ্রামে। তো একজন পুরুষের ক্ষেত্রে আসলে তার স্ত্রী বা একাধিক স্ত্রী থাকা অবস্থায় তিনি যদি আরেকজনকে বিয়ে করতে চান, সেই ক্ষেত্রে যেটি নিয়ম সেটি কিন্তু তিনি, এক হচ্ছে যে তালাক আইনানুগভাবে দিয়ে করলেন, কিন্তু একত্রে যদি তারা থাকা অবস্থায় বিয়ে করতে চান তিনি আবার, সেই ক্ষেত্রে কিন্তু তাকে বেশ কিছু নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে। আমাদের যে মুসলিম পারিবারিক অধ্যাদেশ আইন রয়েছে, সেই আইনের 6 ধারা এই বিষয়টিকে নিয়ে ডিল করছে। তো এখানে কিন্তু বলা রয়েছে যে একজন পুরুষ তিনি যদি আসলে আবার বিয়ে করতে চান, সেই ক্ষেত্রে তাকে আপনার তার প্রথম স্ত্রী বা তার আগের যে স্ত্রী রয়েছেন, এক্সিস্টিং যে স্ত্রী, তার থেকে তাকে পারমিশন নিতে হবে। এবং এই যে পারমিশনের ব্যাপার, এই পারমিশনটা তো তার থেকে নিচ্ছেই, সেই সাথে সাথে কিন্তু তাকে যে লোকাল অথরিটি আছে, ধরেন ইউনিয়ন পরিষদ বা তার যে আপনার সিটি কর্পোরেশন আছে, সেখানে কিন্তু তাকে একটি অ্যাপ্লিকেশন করতে হবে, এবং সেই অ্যাপ্লিকেশনটা তিনি করবেন বেশ কিছু কারণের যখন হতে পারে। সেক্ষেত্রে হয়তো স্ত্রীর কোনো শারীরিক কোনো সমস্যা আছে, বা তিনি মানসিকভাবে অসুস্থ, এই ধরনের বিশেষ বিশেষ কিছু কারণ রয়েছে। সেই কারণগুলো এবং গ্রাউন্ডেই তিনি শুধুমাত্র আরেকজন স্ত্রীকে বিয়ে করতে পারবেন, আরেকজন নারীকে বিয়ে করতে পারবেন, এবং সেটি কিন্তু সেই ইউনিয়ন পরিষদের থেকে অনুমতি সাপেক্ষে এবং তার আগের স্ত্রীদের অনুমতি সাপেক্ষে। তো তার সর্বশেষ যে স্ত্রী, সেই স্ত্রী যে এলাকাতে থাকেন, সেই এলাকার যে ইউনিয়ন পরিষদ রয়েছে অথবা সেই এলাকার যে সিটি কর্পোরেশন রয়েছে, সেই সিটি কর্পোরেশন বরাবরে তাকে একটি আবেদন করতে হবে, এবং সেই আবেদনে তাকে কিন্তু উল্লেখ করতে হবে যে কি কারণে তিনি আসলে তাকে ডিভোর্স দিতে চাচ্ছেন, আরেকটি বিয়ে করতে চাচ্ছেন তিনি থাকা অবস্থায়, এক্সিস্টিং ওয়াইফ সহ তিনি থাকা অবস্থায় কি গ্রাউন্ডে তিনি আসলে বিয়েটি করতে চাচ্ছেন। সন্তান না হয় এটি একটি কারণ, যে কারণে তিনি পুনরায় বিবাহ করতে পারেন। তো এরপরে যখন ইউনিয়ন পরিষদে অ্যাপ্লাই করা হয়, তারপরে সেখানে কিন্তু স্ত্রীদের সেই স্ত্রীর কনসেন্ট সহ সেটার সাথে অ্যাটাচ করতে হয়, এবং তারা কিন্তু এটিকে একটা হিয়ারিং এর শুনানির আয়োজন করেন, এবং সেই শুনানিতে তারা আসলে বিষয়টিকে পর্যালোচনা করেন। এমন না যে সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদের কাছে আবেদনটি করা মাত্রই বাই ডিফল্ট তাদেরকে সাথে সাথে এটিকে আসলে তারা
এটার অনুমতি দিয়ে দেবে এটি এমন না বিষয়টি। তো বিষয়টি তাদের ডিসক্রিশনের ব্যাপার, এটা তারা যদি সব কিছু বিবেচনা করে তারা মনে করেন যে হ্যাঁ এখানে মানে তার একাধিক স্ত্রী মানে একত্রে বিয়ে করবার, বহু বিবাহ করবার কোনো কারণ রয়েছে, শুধুমাত্র সেই ক্ষেত্রে তারা আসলে এই অনুমতিটি দিয়ে থাকে এবং অবশ্যই সেটা তার আগের স্ত্রীদের অনুমতি সাপেক্ষে আবার সিটি কর্পোরেশন এটাকে অ্যাপ্রুভ করে থাকে সেই ইউনিয়ন পরিষদ। তো এখানে মূলত এটা ছাড়া যদি কেউ আসলে এই ধরনের কোনো বিয়ে করে প্রথম স্ত্রীকে না জানিয়ে, সেই ক্ষেত্রে এটা কিন্তু দেশের আইন অনুযায়ী একটি অপরাধ এবং এটার জন্য কিন্তু 1 বছর কারাদণ্ড বিধান রয়েছে এবং সেই সাথে সাথে 10,000 টাকা জরিমানারও বিধান রয়েছে। এবং একটা হচ্ছে যে এটা যদি কেউ জানে এবং জানা মাত্রই তাকে কিন্তু সে যদি এরকম বিয়ে এভাবে করে তখন কিন্তু তাকে আবার সেই দেনমোহর সাথে সাথে পরিশোধ করতে হবে। আচ্ছা, আগের স্ত্রীকে। জি জি, হ্যাঁ, সে যদি অনুমতি ছাড়া করে তখন কিন্তু তাকে আবার একটা অর্ডার দেওয়া হবে যে সে যাতে সেই সাথে সাথে সেই আপনার দেনমোহর সাথে সাথে পরিশোধ করে এবং সেই সাথে সাথে ভরণ পোষণও কিন্তু তাকে চালিয়ে যেতে হবে যে স্ত্রী এক্সিস্টিং স্ত্রী রয়েছে। এবং কোনো যদি নাবালক সন্তান থেকে থাকে সেই নাবালক সন্তানদেরও সেই স্ত্রীদের ভরণ পোষণ দিতে হবে। কোনো কারণে তার যদি মৃত্যু ঘটে তখন কিন্তু সেই স্ত্রী তার উত্তরাধিকার হবেন। তো পুরুষদের ক্ষেত্রে এই হচ্ছে মোটামুটি বহুবিবাহ সম্পর্কিত আইন আসলে। আচ্ছা, তাহলে আমাদের যে কিনা একটা নরমাল কনসেপ্ট, অনেকেই বলে যে প্রথম স্ত্রীর অনুমতির সাপেক্ষে দ্বিতীয় বিয়ে করা যাবে, তার মানে এটা শুধুমাত্র মৌখিক একটা অনুমতি দিলেই হচ্ছে না ব্যাপারটা। এটার একটা আইনি কাঠামো আছে, আইনি কাঠামোতে গিয়ে তারপরে লোকাল গভর্নমেন্টের কাছ থেকে কনসেন্ট নিয়ে তারপরে আপনি দ্বিতীয় বিবাহ করতে পারবেন। এবং এখানে কিন্তু বলা আছে যে প্রথম মানে ইউনিয়ন পরিষদের থেকে যদি সে অনুমতি না নেয় সেক্ষেত্রে সেই বিয়ে কিন্তু নিবন্ধন করা হয় না, ওটা নিবন্ধনযোগ্য না, নিবন্ধনযোগ্য না। আচ্ছা, এটা কিন্তু ধারা 6 বলা আছে, আমাদের যে মুসলিম পারিবারিক অধ্যাদেশ আইন রয়েছে সেখানে 6 স্পষ্টভাবে এটা বলা রয়েছে। আচ্ছা, তার মানে আমরা যদি একেবারে সংক্ষিপ্ত করি তাহলে দ্বিতীয় বিয়ে করা সম্ভব পুরুষের পক্ষে, কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই অনুমতি নিতে হবে এবং শুধুমাত্র মৌখিক অনুমতি নয়, লোকাল গভর্নমেন্ট থেকে অনুমতি নিয়ে তারপরে আপনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন। আচ্ছা, এরই প্রসঙ্গে মেহেরবা আপা আপনাকে একটা লং ডিবেটেড একটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে পুরুষকে বহু বিবাহের অনুমতি দেওয়া হয়েছে, এটা কি নারীর প্রতি বৈষম্যমূলক কিনা আমাদের মানে ইসলাম ধর্মের আবার যে দৃষ্টিকোণ থেকে দেখি? আচ্ছা, এখানে আসলে আমি আমাদের যে আইনটা আছে এবং ইসলামিক যে দৃষ্টিকোণ আছে দুটো নিয়ে আলোচনা করি। প্রথমে যদি মিতিয়াপা যেটা বলছিলেন যে ধারা 6 বহু বিবাহের কথাটা বলা আছে, প্রভিশনটা দেওয়া আছে, সেখানে কিন্তু একটা টার্ম দেওয়া আছে জাস্ট অ্যান্ড নেসেসারি, বাংলা করলে যেটা হয় আপনার ন্যায়ানুগ এবং প্রয়োজনীয়। তো এই ন্যায়ানুগ জিনিসটা কোত্থেকে এসছে, এটার জন্য আবার আমাদেরকে চলে যেতে হবে ইসলামিক লতে। আমরা যদি শরিয়া লয়ের বেসিক যেটা কুরআন শরীফ দেখি, সেখানে কিন্তু সূরা নিসাতে বলা আছে যে যদি তোমার সামর্থ্য না থাকে তুমি বিয়ে করো না, যদি তোমার সামর্থ্য থাকে একজনকে বিয়ে করো, তোমার যদি সামর্থ্য আরো থাকে তাহলে তুমি 4 জন পর্যন্ত বিয়ে করতে পারো, যতক্ষণ পর্যন্ত না তুমি তাদের সাথে ন্যায় করতে পারবে। এবং ইমিডিয়েটলি তারপরে বলা আছে এবং কোনো মানুষের পক্ষে সুষ্ঠুভাবে ন্যায় সম্পাদন করা সম্ভব নয়। তো এটাকে যদি আমরা একটা হোলিস্টিক অ্যাপ্রোচ থেকে দেখি, আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারি যে ইভেন দো আমাদের আইনে এবং আমাদের ধর্মে বহুবিবাহের অনুমতি দেওয়া আছে, আসলে বহুবিবাহকে নিরুৎসাহিত করা হয়েছে যতক্ষণ না পর্যন্ত ন্যায় প্রতিষ্ঠা করা না যায়। ইকুয়ালিটি যদি মেনটেন করতে না পারে, কেউ জাস্টিস যদি মেনটেন করতে না পারে নিজের ওয়াইফসের মধ্যে, সেক্ষেত্রে আসলে অবশ্যই বৈষম্যমূলক হবেই। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার এবং মানুষের পক্ষে এটা বেশ কঠিন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে যেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আসলে ন্যায় সম্পাদন করা মানুষের পক্ষে সম্ভব না সব সময়, সেক্ষেত্রে আসলে বোঝাই যাচ্ছে যেখানে ন্যায় সম্পাদন হবে না সেখানে এটা বৈষম্যমূলক হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারে একটু কাজ করতে গিয়ে আমি দেখলাম যে বেশ কিছু দেশ আছে যারা কিনা এটা নিয়ে কাজ করেছে, যারা এমনিতে ইসলামিক ল ফলো করে, তারা কিন্তু আস্তে আস্তে এখান থেকে বের হয়ে এসেছে প্রগ্রেসিভ ইন্টারপ্রিটেশনের মাধ্যমে। যেমন আমি বলতে পারি আজারবাইজান আর টিউনিশিয়ার কথা, ওরা কিন্তু এই বিয়ের ব্যাপারটাকে এখন দেওয়ানি আইনের আওতায় নিয়ে এসেছে, ওই পারিবারিক আইনের আওতায় এখন আর রাখেনি এবং সেভাবেই ওরা পারিবারিক আইনের ওখান থেকে বের হয়ে এসে বহুবিবাহের যে প্রভিশন সেগুলোকে ওরা বাতিল করে দিয়েছে। আর তুরস্কের যে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং আমি দেখলাম, ওরা এখনো ওই পার্সোনাল লয়ের অ্যাম্বিটের মধ্যেই রেখেছে বহুবিবাহের প্রভিশনটাকে, কিন্তু সেখানে ওরা বহুবিবাহ থেকে বের হয়ে এসেছে রিসেন্টলি দুটো ইসলামিক গ্রাউন্ডে।
একটা গ্রাউন্ড হচ্ছে যে ওই আমি আপনাকে যে সূরা নিসার ব্যাপারটা রেফার করলাম, ওখানে নিরুৎসাহিত করা হয়েছে, সেটা হচ্ছে প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে প্রগ্রেসিভ ইন্টারপ্রিটেশনের মাধ্যমে যখন কুরআন নাজিল হয়েছিল তখনকার সময়ের কথা চিন্তা করে ইজমা কিয়াস যেগুলোকে আমরা বুঝি সেগুলোর থ্রুতে তারা এই সিদ্ধান্তে এসেছে যে বর্তমানে এটা বিলোপ সাধন করা দরকার। তো এইভাবে দেখলে আসলে মনে হয় যে অবশ্যই বহুবিবাহ কিন্তু যদি ঠিকমতো সবকিছু মেনটেন করতে না পারেন, ফলো করতে না পারেন, তাহলে বৈষম্যমূলক তো বটেই নারীর পক্ষে। জি, ধন্যবাদ আপনাকে। মিতি আপা, আপনাকে আমাদের দ্বিতীয় প্রশ্ন করতে চাই, সেটা আরো স্পেসিফিক। সেটা হচ্ছে একজন নারী বিবাহ বিচ্ছেদ না করে পুনরায় বিয়ে করতে পারেন কিনা। আমরা যেহেতু জানলাম পুরুষরা বিবাহ বিচ্ছেদ না করে এক্সিস্টিং ওয়াইফ রেখে আরেকটা বিয়ে করতে পারেন অনুমতি সাপেক্ষে, কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে তারা কি আসলে বিচ্ছেদ না করে, ডিভোর্স না নিয়ে পুনরায় বিয়ে করতে পারে কিনা, এই ব্যাপারে আইন কি বলে? জি, এখানে একদম ক্লিয়ার অ্যান্সার, সেটি হচ্ছে যে না। একটি বিয়ে থাকা অবস্থাতে একজন নারীকে আসলে আইনে দ্বিতীয় বিয়ে করবার কোনো ধরনের কোনো অনুমোদন দেয়া আইনে হয়নি। তো এখানে কিন্তু সম্প্রতি আমরা আসলে এই ধরনের বিয়ে জালিয়াতির মতো ঘটনা কিন্তু অনেক দেখতে পাচ্ছি, যে এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। এবং অনেক ক্ষেত্রে আসলে যেটা আমি বললাম যে সচেতনতার অভাব, অনেকেই জানেন না, অনেকেই হয়তো জিনিসটাকে খুব লাইটলি নেন, ডিভোর্স এবং বিয়ের বিষয়টাকে হালকাভাবে অনেকে নেন, এবং অনেকে বোঝেন না যে বিয়ের নিবন্ধন যেমন করা হয় তেমনি একটা লিগ্যাল প্রসিডিওরের মাধ্যমে আসলে আবার সেটিকে বিচ্ছেদ করতে হবে, এবং আইন না মেনে বিচ্ছেদ করলে সেটি কিন্তু প্রপারলি বিচ্ছেদ হলো না। যার ফলে একজন নারী তিনি যদি আসলে একটি বিয়ে আইন মেনে প্রপারলি সেটিকে বিচ্ছেদ না ঘটান এবং তিনি আবার যদি বিয়ে করেন, তাহলে কিন্তু দ্বিতীয় যে বিয়েটি সেটি কিন্তু নাল অ্যান্ড ভয়েড হয়ে যাচ্ছে, সেটি কিন্তু কোনো কার্যকারিতা সেই দ্বিতীয় বিয়েটা থাকছে না। তো যার ফলে এখানে কিন্তু বিভিন্ন ধরনের আপনার অপরাধেরও কিন্তু জন্ম নিচ্ছে এখানে। হ্যাঁ, এটার থেকে কিন্তু বিভিন্ন ধরনের ক্রাইম, মানে ক্রিমিনাল অপরাধেরও কিন্তু তৈরি হচ্ছে এই ধরনের অ্যাক্টিভিটিসের থেকে। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি গোপন করে তিনি তার যে আগের বিয়েটি, এক হচ্ছে যে তিনি প্রথমের বিয়েটি যে মানে ছিল সেটাকে প্রপারলি ডিভোর্স করলেন না, সেকেন্ড আরেকটা বিয়ে করলেন। তো এখানে সেকেন্ড হাজবেন্ডকে তিনি হয়তো তাকে জানালেন যে তিনি এর আগে বিয়ে ছিল বা এরকম, বা তিনি ডিভোর্স, তো জানানোর ক্ষেত্রে সেটা একরকম ব্যাপার। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগের বিয়েটিকে গোপন করে আসলে দ্বিতীয় বিয়ে করা হয়, একেবারেই ডিক্লেয়ার করা হয়নি। তো সেই ক্ষেত্রেও কিন্তু এটা আমাদের পেনাল কোড যে আছে, সেই পেনাল কোডের 495 এবং 494 ধারা অনুযায়ী সেটি কিন্তু একটি অপরাধ, বিয়ে সংক্রান্ত জালিয়াতি, এবং এটার জন্য কিন্তু 10 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান এখানে রয়ে গিয়েছে একেবারে সর্বোচ্চ, এবং সেই সাথে সাথে কিন্তু জরিমানার কথাও এখানে বলা রয়েছে। এটা হচ্ছে একটা বিষয়। সেই সাথে সাথে প্রথম যে স্বামী রয়েছেন, যেহেতু তাকে না জানিয়ে তিনি আবার আরেকটি বিয়ে করছেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা আরেকটি হচ্ছে যে প্রতারণার জন্য, যে আমরা জানি যে কারো যদি প্রতারণা করা হয় বা বিশ্বাস ভঙ্গ করা হয়, এবং সেই বিশ্বাস ভঙ্গ এবং প্রতারণার ফলে আরেকজন ব্যক্তি, যিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তি, তার দেহ, মন অথবা সম্পত্তির কোনো ধরনের কোনো ক্ষতি হলো, সেই ক্ষেত্রেও কিন্তু সেই ব্যক্তি প্রতারণার জন্য তার বিরুদ্ধে মামলা করতে পারেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ শাস্তির বিধান রয়ে গেছে 7 বছর। তো যার ফলে এখানে কিন্তু আসলে বহুমুখী নানা ধরনের আসলে একটি বিয়েকে যদি গোপন করা হয়, মানে একে তো হচ্ছে সেই বিয়েটার আসলে কোনো ভ্যালিডিটি থাকছে না প্রপারলি যদি ডিভোর্স করা না হয়, এবং সমস্ত আইন মেনে যা কিছু বলা রয়েছে আইনে সেভাবে যদি করা না হয়, সেই ক্ষেত্রে কিন্তু তাকে অবশ্যই এই ধরনের যে কনসিকোয়েন্সগুলো রয়েছে সেই ধরনের কনসিকোয়েন্স তাকে ফেস করতে হবে, এবং এখানে কিন্তু সর্বোচ্চ 7 থেকে 10 বছরের কারাদণ্ড হবার কিন্তু একটি বিধান রয়েছে। কাজেই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটাও আবার ক্লিয়ারলি বলা প্রয়োজন যে যদি আইনানুগভাবে ডিভোর্স করা হয়, তালাক বা বিচ্ছেদ করা হয়, সেক্ষেত্রে কিন্তু তিনি একাধিক বিয়েতে তাতে কোনো সমস্যা নেই, তিনি নারী বা পুরুষ যেই হন না কেন, তখন কিন্তু আবার আইনের ভিতরে আলাদা কোনো স্পেসিফিক কোনো শাখা প্রশাখা বা আইনের ভিতরে আলাদা স্পেসিফিক কোনো বিষয়, দুজনের জন্য আলাদা কোনো বিষয় নেই। তার মানে হচ্ছে আইনানুগভাবে বিচ্ছেদ করা এটি আসলে একটি প্রিকন্ডিশন দ্বিতীয় বিয়ের সময়। এবং পুরুষের ক্ষেত্রেও তিনি যদি বিচ্ছেদের মাধ্যমে আসলে বিচ্ছেদ করেন, প্রপারলি আরেকটি বিয়ে করেন, সেই ক্ষেত্রে তার পারমিশনের আসলে কোনো প্রয়োজন হচ্ছে না। এবং নারীর ক্ষেত্রেও ঠিক একইভাবে, এই ক্ষেত্রে আইন তো একই রকম, তিনিও যদি সমস্ত বিধি বিধান মেনে আইনের
গতভাবে তালাক প্রদান করেন, সেই ক্ষেত্রে তিনি কিন্তু পুনরায় বিয়ে করলে কোনো অসুবিধা নেই। আবার সেটি তালাক দিয়ে আবারও যদি বিয়ে করতে চান, সেক্ষেত্রে কোনো ধরনের কোনো কিন্তু আপনার সমস্যা নেই, জটিলতা নাই। এই মুহূর্তে আমাদের সাথে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন তার একটু প্রশ্ন নিয়ে। দর্শক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার মনে হচ্ছে নেটওয়ার্ক জনিত প্রবলেমে হয়তো আমরা কানেক্ট করতে ওখান পারছি থেকে না। কিন্তু আমরা শুনতে পাচ্ছি আওয়াজ। হ্যাঁ, কিছুটা শুনতে পাচ্ছি, বাট হয়তোবা যদি সম্ভব হয় তাহলে আমরা আবার ফিরে আসব। এখন মেহেরবা আপনার কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন। এই প্রশ্নটা আসলে প্রশ্ন নয়, এটা একটা আসলে সবাইকে জানানোর জন্য এই উদ্দেশ্যটা। সেটা হচ্ছে আইনানুগভাবে বিবাহ বিচ্ছেদ কিভাবে করতে হয়, যদি ছোট করে আমাদেরকে আবারও দর্শকদের উদ্দেশ্যে বলতেন। হ্যাঁ, অবশ্যই আইনানুগভাবে বিবাহ বিচ্ছেদ দুই পক্ষ থেকেই করা যায়, স্বামীর পক্ষ থেকে এবং স্ত্রীর পক্ষ থেকে। স্বামীর পক্ষ থেকে যদি বলি, সেক্ষেত্রে একটা নোটিশ দিতে হয়। একটা তালাকের জন্য যে নোটিশটা পাঠানোর কথা, সেটা পাঠাতে হয় ওই স্ত্রী যে এলাকার অধিবাসী, সেই এলাকার ইউপি চেয়ারম্যানের কাছে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এবং স্ত্রীর কাছে এক কপি পাঠাতে হবে। এবং ওইটা পাঠাতে হবে হচ্ছে আপনার ওইটা পাঠাতে হবে আমাদের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ধারা 7 অনুযায়ী। পাঠানোর পরে যেটা হবে, সালিশ ডাকা হবে একটা, এবং সালিশের জন্য ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিন্তু স্বামী স্ত্রী দুই পক্ষকেই চিঠি পাঠাবেন যে আপনারা সালিশে আসেন। তো এই ঘটনা পরপর 3 বার ঘটতে পারে। এবং এই তালাকের নোটিশ দেওয়ার 90 দিন পর্যন্ত যদি এমন হয় যে সালিশ হলো অথচ মিল হলো না, অথবা সালিশ হয় নাই কারণ কোনো পার্টি আসে নাই, অথবা এক পার্টি আসছে আর এক পার্টি আসে নাই, যাই কিছু হোক না কেন, 90 দিনের মধ্যে যদি এই তালাকের নোটিশটা স্বামী ফেরত না নিয়ে নেন, সেক্ষেত্রে তালাকটা কার্যকর হয়ে যাবে। এটা গেল যে একজন স্বামী কিভাবে স্ত্রীকে তালাক দিতে পারবেন। আর স্ত্রীর ব্যাপারটা হচ্ছে, স্ত্রীও এই ইয়েতেই তালাক দিতে পারবেন যদি কাবিন নাম্বার 18 নম্বর কলামে তার স্বামীকে তালাক দেওয়ার ক্ষমতাটা থাকে। আর যদি না থাকে, সেক্ষেত্রে পারিবারিক আদালতে মামলা করে তারপরে হচ্ছে বিবাহ বিচ্ছেদের দিকে যেতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আমি একটা ছোট্ট করে অ্যাড করি। জি, ফোন না। আচ্ছা, যেটা যে 3 মাস পরে কিন্তু একজন নারী যখন তালাকের নোটিশ বা যে কোনো ডিভোর্সের ক্ষেত্রে ইদ্যতকালীন যে পিরিয়ডটি, সেটি কিন্তু আসলে নারীর জন্য 3 মাসের একটা ওয়েটিং টাইম আছে। তো তার আগে কিন্তু আসলে সেই নারী বিয়ে করতে পারবে না। তো কাজে তালাকের নোটিশ সার্ভ করার সাথে সাথে যেই দিন থেকে গ্রহীতা নোটিশটি গ্রহণ করলেন, সেই দিন থেকে আসলে এই 90 দিনের সময়কালটি শুরু হয়, এবং 90 দিন পরে যে তালাক কার্যকর হয়। তো তার মানে অনেকে যদি ভাবেন যে নোটিশটা দিলাম তারপরে সাথে সাথে যে বিয়ে করে ফেললো, তো তখনও কিন্তু জিনিসটা আইনে তিনি যদি আবার বিয়ে করেন, সেই বিয়েটি আসলে বিয়েটা অবৈধ বিয়ে হবে, কারণ বাতিল হয়ে যাচ্ছে সেই বিয়েটা। কাজেই তাকে কিন্তু এই নোটিশটা পাবার কালীন সময় থেকে 3 মাস অপেক্ষা করতে হবে, যতক্ষণ না পর্যন্ত সেই তালাকটি কার্যকর হচ্ছে। এবং সেই তালাকটি যদি আবার স্ত্রী প্রেগনেন্ট থাকে, সেই ক্ষেত্রে আবার সেটি কার্যকর হবে যখন যে বাচ্চাটি ডেলিভারি হবে, ভূমিষ্ঠ হবে। তো তার আগে যদি সে আসলে বিয়ে করে, সেই ক্ষেত্রে কিন্তু সেই বিয়েটা আবারও বাতিল হয়ে যাচ্ছে, অকার্যকর হয়ে যাচ্ছে। কাজে এই বিষয়টিও কিন্তু খেয়াল রাখার প্রয়োজন যে নোটিশ পাওয়ার সাথে সাথে কেউ হয়তো ভাবলো নোটিশ দেওয়ার পরপরই যদি তিনি বিয়ে করেন, সেক্ষেত্রেও কিন্তু তাকে সেই একই আমরা যে আইনগুলো নিয়ে কথা বলছিলাম, আইনি জটিলতায় পড়তে হবে, আবার তাকে এই আইনি জটিলতা এই একইভাবে মানে খুব জটিল পরিস্থিতির শিকার তাকে হতে হবে। দর্শক, এই পর্যায়ে আপনাদেরকে আবারও একটু মনে করিয়ে দিতে চাই, আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যারা কিনা আর্থিকভাবে অসহায় বা আইনি সুবিধা বঞ্চিত, তারা যদি আইনি পরামর্শ এবং সহায়তা চায়, তাহলে আমাদের অনুষ্ঠান আপনাদের এই পাশে দাঁড়াবে। দর্শক, আমাদের এই স্ক্রলে দেওয়ার নাম্বারটিতে আপনারা সপ্তাহের যে কোনো দিন ফোন করে আপনাদের আইনি সহায়তা এবং পরামর্শের জন্য আমাদেরকে প্রশ্ন অথবা সহায়তা রিকোয়েস্ট করতে পারেন। মিতি আপা, আপনার কাছে এবার আবার এটা চলে আসি। এটা একটা খুব কমন একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে বিবাহ বহির্ভূত যে সকল রিলেশনশিপ আছে, যেগুলো কিনা ক্যাজুয়াল রিলেশনশিপ, এইখানে অনেক রকম একটা কোয়েশ্চেন আসে যে প্রেমে থাকা অবস্থায় কমিটমেন্ট থাকে বিয়ে করার, কিন্তু পরবর্তীতে আর এটা হয়তো বা এক্সিকিউট করা সম্ভব হয় না। হয়তো বা দেখা যায় ছেলেটা অথবা মেয়েটা কিছুদিন পর বিয়ে করে ফেলে আরেকটা জায়গায়। তো এই ক্ষেত্রে
যার সাথে প্রিভিয়াস বিবাহ বহির্ভূত যে সম্পর্কটা ছিল সেই ক্ষেত্রে কি তারা কি কোনো প্রতিকার বা কোনো ধরনের আইনি কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করতে পারে কিনা? এখানে আসলে এই প্রশ্নটা আমরা ইদানিং অনেক বেশি জানতে পাচ্ছি যে প্রেমের, সোজা কথা, প্রেমের প্রতারণা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিয়ের প্রলোভন দেখিয়ে কোনো একটি নারীর সাথে সম্পর্ক হলো বা ফিজিক্যাল রিলেশনশিপ হয়, অনেক সময় সেটি আর বিয়েতে গড়ায় না, জি। পরবর্তীতে সরে আসে। এবং এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে আসলে যখন আসলে আমরা বলি যেগুলো তো আসলে মানবিক সম্পর্কের ব্যাপার, এক্ষেত্রে তো আসলে প্রতারণা বা ব্রেকআপ এগুলো তো মানুষের জীবনে হয়েই থাকে। জি। তো এবং এটার অনেক ক্ষেত্রে আমরা মিসইউজও হতে দেখি, জি। যে হয়তো দুজনের মধ্যে মানে ভালো হচ্ছে না বা বনিবনা হচ্ছে না, বনিবনা হচ্ছে না, পরবর্তীতে understanding হচ্ছে না। আন্ডারস্ট্যান্ডিং এ পরবর্তীতে যে হয়তো তিনি কোনো আইনি পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করলেন। তবে এখানে একদম ক্লিয়ার কাট যেটি উত্তর সেটি হচ্ছে যে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আসলে প্রতারণার অভিযোগটা ইউজুয়ালি আনা যায় না। কিন্তু এখানে একটি বিষয় রয়েছে যে কেউ যদি প্রেমের সম্পর্ক এবং বিভিন্ন প্রলোভন দেখানোর মাধ্যমে এবং তার একটা উদ্দেশ্যমূলকভাবে তার ফ্রডুলেন্টলি তার থেকে কোনো কিছু আদায় করা হলো, তার থেকে কোনো আর্থিক সুবিধা নেওয়া হলো বা তার থেকে তার কোনো সম্পত্তি কোনো ক্ষতিগ্রস্ত হলো বা তার সাথে হয়তো বিয়ের প্রলোভনের মাধ্যমে, যেটি আমাদের আসলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি ধারায় কিন্তু এই বিষয়ে বলা রয়েছে যে বিয়ের প্রলোভনের মাধ্যমে যদি কারোর সাথে কোনো ধরনের ফিজিক্যাল রিলেশনশিপ হয় সেই ক্ষেত্রে কিন্তু আসলে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। তবে এই ক্ষেত্রে এগুলো আসলে যেটি বলা যায় যে অন্যান্য ক্ষেত্রে আসলে প্রতারণা বা যতক্ষণ না পর্যন্ত আসলে কোনো সম্পত্তির বিষয় এখানে জড়িত, টাকা পয়সা আর্থিক কোনো কিছু জড়িত বা অন্য কোনো ক্ষতি করা হলো তাকে, সেক্ষেত্রে কিন্তু এটি আসলে প্রযোজ্য হবে না। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হতে চেষ্টা করছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, জি, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি, দর্শক, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। আপনার প্রশ্নটি করুন please। আমার মনে হয় আজকে আবহাওয়াজনিত কারণে নেটওয়ার্কে কিছু দুর্বলতা আছে, যে কারণে আসলে কানেক্ট করা প্রথমটাও সম্ভব হয়নি, হয়তো এটাও সম্ভব হচ্ছে না। দর্শক, আপনার যদি কোয়েশ্চেন বা কোয়ারি থাকে এই অনুষ্ঠানের শেষেও আপনি আমাদেরকে ফোন করে জানাতে পারেন, আমরা চেষ্টা করব আপনাকে অ্যাড্রেস করার। তো যেটা বলছিলাম মিতি আপা, তো আসলে যেগুলো কিনা বিবাহ বহির্ভূত যে সকল সম্পর্কগুলো, ওগুলোকে আসলে সরাসরি আপনি বিবাহ বহির্ভূত বলে আমরা এটাকে যে প্রেমের ক্ষেত্রে মানে এক্সাক্ট ইউজ শব্দ যদি বলি, হ্যাঁ, বলাটাই শ্রেয় বোধহয় ভালো। আচ্ছা। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এগুলা আইনের ছকের ভেতরে না বাঁধাই জিনিসটিকে ভালো। এবং প্রথমত এটি একটি বিষয় যেটা বলছিলাম, আসলে যদি তিনি কোনো কারণে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, এবং এটি ডিফিকাল্ট, অনেক সময় এগুলো এভিডেন্স সহ এগুলোকে প্রমাণ করাও তো আসলে খুবই ডিফিকাল্ট, আসলে যে কি একটি সিচুয়েশনে একজনের সাথে আরেকজনের সম্পর্কটা হচ্ছে। তো কাজে মানে কনটেক্সচুয়ালি এটিকে আসলে নানান ধরনের এভিডেন্স দিয়ে এটা প্রমাণ করাও খুবই ডিফিকাল্ট। এবং এক্ষেত্রে যে আসলে ওই ধরনের ক্ষতি ছাড়া আইনের আওতায় এটিকে আসলে কোনো ধরনের কোনো রেমেডি আইনে আসলে নেই। আমি এখানে যদি একটু অ্যাড করতে পারি মিতি আপার সাথে, আমরা সাধারণত কেন দেখি যে বিয়ের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আইনের আশ্রয় নেওয়া যায়, কারণ বিয়ে কিন্তু একটা চুক্তি। জি। তো আমরা যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক বা প্রেমের কথা বলি, সেটা কিন্তু কোনো ধরনের সিভিল কন্ট্রাক্টের আওতায় পড়ে না। তো যেহেতু এই জিনিসটা আইনের আওতায় পড়ছে না, সেহেতু এখানে যদি কোনো সমস্যা হয় সেটার জন্য সরাসরি আইনের আশ্রয় ওভাবে আসলে নেওয়া যায় না। আচ্ছা, জি, এই ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার। তবে আসলে কোশ্চেনটা খুব কমন এখন, যে কারণে এই কোশ্চেনটা আসলে করতে হচ্ছে। মেহের বাপা, আপনার কাছে আরেকটা কোশ্চেন আমি করতে চাই, সেটা হচ্ছে বিয়ের আগে যদি কোনো নারী বা পুরুষের প্রিভিয়াস যদি বিয়ে থাকে, সেই ক্ষেত্রে কি এটা ডিক্লেয়ার করে আসাটা কি উচিত কিনা, বা কোনো সম্পর্ক গোপন করে তারপরে কি আমাদের আগানো উচিত, নাকি আসলে আমাদের ডিক্লেয়ার করে আসা উচিত? কি মনে করেন এই ব্যাপারটাকে? আচ্ছা, এক্ষেত্রে একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ, যে একটা বিয়ে চলাকালীন অবস্থায় তালাক হয়নি এরকম অবস্থায় কিন্তু অন্য কোনো বিয়ে অবৈধ বা অকার্যকর বলতে পারেন, বাতিল বলে যেটাকে আর কি। আর এক্ষেত্রে আসলে সেটা নারী হোক পুরুষ হোক, কারো পক্ষে আসলে এই ধরনের বিয়ে তো আইনের চোখে বৈধ না, তো ওটা আসলে ডিক্লেয়ার করতেই হবে। আর যদি এরকম হয় যে আগে বিয়ে ছিল
সেটা ডিভোর্স হয়েছে, পরবর্তীতে জানানো হয়নি এবং আরেকটা বিয়ে হয়েছে, এটা আসলে একটু সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা দেখি তাহলে মনে হয় ভালো হয়। কারণ এরকম হতে পারে, আইন অনুযায়ী কিন্তু এরকম একটা প্রভিশন আছে যে কোনো নারীর স্বামী যদি 7 বছর পর্যন্ত নিরুদ্দেশ থাকেন, খোঁজখবর না পাওয়া যায়, সেক্ষেত্রে ধরে নিতে হবে যে তার স্বামী এক্সিস্ট করছেন না, এবং সেক্ষেত্রে কিন্তু ডিভোর্স ছাড়াও সে আরেকটা বিয়েতে আইনত যেতে পারবে। কিন্তু বিয়ে হয়ে গেছে, ডিভোর্স না হলে তো ওই যে বললাম প্রশ্নই আসে না আরেকটা বিয়েতে যাওয়ার। আর যদি যায় সেক্ষেত্রে মিতি আপা তো প্রথম দিকে বললেন যে কি কি আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়। আর আমার যেটা মনে হয় যে সবকিছু মনে হয় ক্ল্যারিফাই করলে আমাদের এই বিয়ের ব্যাপারে অসুবিধাগুলো কম হবে। আমার আগে একটা বিয়ে ছিল, সেটা ডিভোর্স হয়েছে, তো কি হয়েছে, আইনানুগভাবে তো কোনো অপরাধ হয় নাই। সামাজিক দৃষ্টিভঙ্গি থেকেও কিন্তু একটা বিয়ে, দুইটা বিয়ে, তিনটা বিয়ে যদি কোনো না কোনো কারণে ভেঙে যায়, সেটা কিন্তু কোনো পক্ষেরই অপরাধ না। তো এই ব্যাপারগুলোর ব্যাপারে মনে হয় আমাদের এই যে ট্যাবুটা ভেঙে বের হয়ে আসা দরকার, যে আমরা যে বিয়ে করছি তারপরে ডিভোর্স হতেই পারে বা কোনো কারণে এটা সম্পর্কটা শেষ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে পরের বিয়েতে গেলে যদি ক্ল্যারিফাই করা যায়, আমার মনে হয় এটা স্বামী স্ত্রী দুই পক্ষের জন্যই ভালো হবে। জাস্ট সম্পর্ক একটা প্রশ্ন করতে চাই ছোট করে, সেটা হচ্ছে কোন নারী যদি প্রথম বিয়ে থাকাকালে পুনরায় বিয়ে করে তাহলে আইনগত প্রতিকার কি আছে? কোনো নারী প্রথম বিয়ে থাকাকালে যদি বিয়ে করে আরেকজনকে, সেক্ষেত্রে আইনগত প্রতিকার হচ্ছে তার স্বামী আমাদের ফৌজদারি কার্যবিধির ইয়েতে আমাদের পেনাল কোডের আওতায় মামলা করতে পারবে 494 ধারা অনুযায়ী। সেখানে 10 বছর পর্যন্ত তার কারাদণ্ড এবং জরিমানা হবে। আর যদি এরকম হয় যে আসলে গোপন করেছে, সেক্ষেত্রে এই 494 ধারার বদলে 495 ধারার আওতায় তার শাস্তি হবে। তবে এটা ফৌজদারি আইন অনুযায়ী একটা শাস্তিযোগ্য অপরাধ। তার মানে হচ্ছে আসলে কনসিল করে যদি কেউ পুনরায় বিয়ে করে সেটা অ্যাকচুয়ালি শাস্তিযোগ্য অপরাধ। এবং কাবিননামায় কিন্তু একটি ক্লজ আছে যেখানে কিন্তু একটা ডিক্লারেশন দিতে হয় যে তালাক প্রাপ্ত কিনা, এই ধরনের একটা ইয়ে আছে, তার স্ট্যাটাসটা কি, অনেকগুলো অপশনই আছে। হ্যাঁ, যে সেখানে সে কুমারী কিনা, সে তালাকপ্রাপ্ত কিনা এবং বিধবা কিনা, এই তিনটি স্ট্যাটাসের কথা রয়েছে। আচ্ছা, এখন অ্যাকচুয়ালি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসা সত্ত্বেও একজন দর্শক আমাদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক, আপনি আমাদেরকে শুনতে পেলে আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক, আপনারা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। জি, আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি দর্শক, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আমার মনে হয় আজকে আসলে আমাদের নেটওয়ার্ক আমাদের সাথে খুব বেশি কোঅপারেট করতে পারছে না। আচ্ছা, অসুবিধা নাই। তো আসলে আমাদের প্রোগ্রামে যে তথ্যগুলো চলে আসছে, সেই মানে তথ্যগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং একটার সাথে আরেকটা অনেক কোরিলেটেড, বাট আসলে সময়ের স্বল্পতার কারণে আসলে হয়তোবা আমরা এর চেয়ে বেশি আজকে আর ডিসকাশন করতে পারছি না। দর্শক, আজকে আমাদের এখানেই সময় শেষ। আপনাদেরকে আবারও জানাতে চাচ্ছি যে আপনারা যদি আইনিভাবে কোনোভাবে সুবিধা বঞ্চিত হয়ে থাকেন, আর্থিকভাবে অসহায় হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের আইনি পরামর্শ এবং সহায়তা দেওয়ার জন্য আপনাদের পাশে দাঁড়াবে আমাদের এই অনুষ্ঠান। দর্শক, আপনাদের শুভ স্বাস্থ্যের কামনা করে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের দুইজনকে ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি।